বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি ইরতিফা রহমান। চরম রাজনৈতিক সংকটের মধ্যে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। দেশটির ইতিহাসে তিনি প্রথম নারী প্রধানমন্ত্রী। শপথ নেয়ার দিনই ঘোষণা করেছেন 2026 সালের 5 মার্চ জাতীয় নির্বাচন। নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ আর রাজনৈতিক সংকটের মধ্যেই প্রথম নারী প্রধানমন্ত্রী পেল দেশটি। সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি শুক্রবার রাতে রাজধানী কাঠমান্ডুর শীতল নিবাসের শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে। প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেল শপথ পড়ান তাকে। 73 বছর বয়সী সুশীলা এর আগে নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি ছিলেন। 2016 থেকে 2017 সাল পর্যন্ত প্রায় 1 বছর দায়িত্ব পালন করেন তিনি। দুর্নীতির বিরুদ্ধে তার শূন্য সহিষ্ণু অবস্থান তাকে দেশ জুড়ে আলোচিত করে তোলে। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর কয়েকদিন ধরে রাজনৈতিক অচলাবস্থায় ছিল নেপাল। রাজধানী জুড়ে জেনজি প্রজন্মের তরুণদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। সমাধান খুঁজতে দফায় দফায় বৈঠক করেন প্রেসিডেন্ট পাউদেল ও সেনাপ্রধান অশোক রাজ সিংদেল। শেষ পর্যন্ত তরুণদের সমর্থনে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে উঠে আসে সুশীলার নাম। শপথ নেওয়ার পরপরই নেপালের সংসদ ভেঙে দেন সুশীলা কার্কি। ঘোষণা দেন আগামী জাতীয় নির্বাচন 2026-এর 5 মার্চ অনুষ্ঠিত হবে। কয়েকদিনের মধ্যেই নতুন মন্ত্রিসভার নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি। শীতল নিবাসে আয়োজিত শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি, সরকারের শীর্ষ কর্মকর্তা, নিরাপত্তা বাহিনীর প্রধানরা ও বিদেশি কূটনীতিকরা। রাজনৈতিক অস্থিরতার মধ্যেই দুর্নীতি বিরোধী দৃঢ় অবস্থান আর জাতীয় ঐক্যের প্রতিশ্রুতি নিয়ে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে এলেন সুশীলা কার্কি। এখন তাকিয়ে আছে নেপাল, তার নেতৃত্বে কত দ্রুত স্থিতিশীলতা ফেরে দেশে। শাশ্বতী সরকার, নাগরিক। দুর্নীতি বিরোধী অবস্থান এবং বিচার বিভাগের স্বাধীনতায় অঙ্গীকারের জন্য পরিচিত নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। তবে আলোচনায় এসেছে তার ব্যক্তি জীবনও। কারণ তার স্বামী দুর্গাপ্রসাদ সুবেদী ছিলেন নেপালের ইতিহাসে প্রথম উড়োজাহাজ ছিনতাইয়ের নায়ক। ভারতের বারাণসীর বানারস হিন্দু ইউনিভার্সিটিতে পড়াশোনার সময় সুবেদীর সঙ্গে পরিচয় হয় সুশীলার। সেখান থেকেই জীবনের পথ চলা একসঙ্গে। কিন্তু সুবেদী ছিলেন নেপালের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয় ঘটনার নায়ক। 1973 সালের 10 জুন নেপালের আকাশে ঘটে ইতিহাসের প্রথম বিমান ছিনতাই। বিরাটনগর থেকে কাঠমান্ডু অভিমুখী রয়্যাল নেপাল এয়ারলাইন্সের উড়োজাহাজটি ছিনতাই করেন যুবনেতা সুবেদী। সঙ্গে ছিলেন নগেন্দ্র ধুঙ্গেল ও বসন্ত ভট্টরাই। বিমানটিতে ছিলেন বলিউড অভিনেত্রী মালা সিনহার মতো সেলিব্রিটি যাত্রী। রাজতন্ত্র বিরোধী আন্দোলনের জন্য অর্থ সংগ্রহই ছিল এই অভিযানের মূল উদ্দেশ্য। অভিযোগ আছে এর পরিকল্পনায় যুক্ত ছিলেন পরবর্তীতে নেপালের প্রধানমন্ত্রী হওয়া গিরিজা প্রসাদ কৈরালা। সশস্ত্র ছিনতাইকারীরা পাইলটকে বাধ্য করেন বিমানটি ভারতের বিহারের ফোর্বসগঞ্জে নামাতে। সেখানে অপেক্ষায় ছিলেন তাদের সহযোগীরা। প্রায় $4 লাখ নিয়ে যায় তারা। পরে দার্জিলিংয়ে লুকিয়ে রাখা হয় সেই অর্থ। রয়টার্সের তথ্য মতে সেই অর্থনীতি উপস্থিত ছিলেন সুশীল কৈরালাও, যাকে এই ঘটনার কারণে 3 বছর কারাভোগ করতে হয়েছিল। যাত্রীদের অক্ষত রেখেই ছিনতাইকারীরা বিমানটি ফের উড্ডয়ন করান। 1 বছরের মধ্যেই ধরা পড়েন অধিকাংশ অভিযুক্ত। তবে সুবেদী এই ঘটনাকে কেবল ডাকাতি নয়, বরং রাজতন্ত্র উৎখাত ও বহুদলীয় গণতন্ত্রের লড়াইয়ের অংশ বলেই দাবি করেছিলেন তার আত্মজীবনী বিমান বিদ্রোহে। কয়েক দশক পেরিয়ে সেই সুবেদীর স্ত্রী সুশীলাই আজ নেপালের প্রধানমন্ত্রী। অতীতের বিতর্ক সত্ত্বেও তিনি এখন নতুন করে আলোচনায়। দেশকে রাজনৈতিক সংকট থেকে বের করে আনার দায়িত্ব নিয়েই। ইশরাত জাহান, নাগরিক।
রাশিয়া থেকে তেল কেনা দেশগুলোর উপর শুল্ক আরোপের হার বাড়ানোর আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার G7 দেশগুলোর অর্থমন্ত্রীদের এক ভার্চুয়াল বৈঠকে এই প্রস্তাব জানানো হয়। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার উপর চাপ দিতেই এই বৈঠক আয়োজন করা হয়। যে দেশগুলো রাশিয়া থেকে তেল কিনছে তারা ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে সহায়তা করছে উল্লেখ করে তাদের উপর সম্ভাব্য শুল্ক আরোপ নিয়ে আলোচনা করেন তারা। এর মাধ্যমে চীন ভারতের প্রতি তাদের ইঙ্গিত বলে ধারণা বিশ্লেষকদের। উত্তর কোরিয়ার সাথে চীনের সীমান্ত বেশ বিশাল। 1951 সালে মার্কিন আগ্রাসনের মুখে কোরিয়া যুদ্ধে জড়িয়ে পড়ে চীন। যুদ্ধে প্রাণ হারানো চীনের সেনাদের মধ্যে আরও 30 জনের দেহাবশেষ স্বদেশে ফেরত আনা হয়েছে। সেনিয়াং শহরে প্রদর্শিত হচ্ছে তাদের ব্যক্তিগত স্মৃতিচিহ্ন। 1950 থেকে 1953 সালের কোরিয়া যুদ্ধে প্রাণ হারানো চীনের পিপলস ভলান্টিয়ার্স সেনাদের আরও 30 জনের দেহাবশেষ ফিরল তাদের মাতৃভূমিতে। দক্ষিণ কোরিয়া থেকে ফেরত আসা দেহাবশেষ বহনকারী Y-20 পরিবহন বিমানকে চীনের আকাশসীমায় ঢোকার পর পাহারা দেয় 4টি J-20 যুদ্ধবিমান। চীন দক্ষিণ কোরিয়ার মধ্যে স্বাক্ষরিত হস্তান্তর চুক্তির আওতায় এটি শহীদ সেনাদের দেহাবশেষ ফেরত আসার দ্বাদশ ধাপ। কোরিয়া যুদ্ধে নিহত হয়েছিলেন প্রায় 2 লাখ চীনা সেনা। শুধু দেহাবশেষই নয়, শহীদদের ব্যক্তিগত স্মৃতিচিহ্নও সংরক্ষিত হচ্ছে উত্তর পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের শেনইয়াং শহরের স্মারক হলে। এটি জাতির পক্ষ থেকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রতীক। 2014 সাল থেকে এ পর্যন্ত 11 ধাপে দেশে ফিরেছেন 981 জন শহীদ। সঙ্গে এসেছে 10,000-এর বেশি ব্যক্তিগত জিনিসপত্র। প্রদর্শনীতে রাখা আছে গুলি, হেলমেট, টর্চ লাইট, কলম, এমনকি ব্যবহৃত জুতো। শেনইয়াং স্মৃতিসৌধের শিক্ষা বিভাগের প্রধান ওয়াং চুনচিয়ে জানান, প্রতিটি জুতোর তলায় যেন এখনো লেগে আছে যুদ্ধক্ষেত্রের উষ্ণতা, আর প্রতিটি সামগ্রী সাহসের প্রতীক হয়ে আছে। জলের বোতল, কাপড়, ছোট বাক্স কিংবা টুথব্রাশ, প্রতিটি জিনিস যুদ্ধের মানবিক দিক, ত্যাগ আর সংগ্রামের গল্প বলে। ইতোমধ্যে 28 জন শহীদের পরিচয় চিহ্নিত করে তাদের পরিবারের সন্ধানও মিলেছে। ওয়াং আশা প্রকাশ করেন, এই স্মৃতিচিহ্নগুলো শহীদদের অজানা গল্প তুলে ধরবে এবং বাকি সেনাদের পরিচয় খুঁজে পেতে সহায়ক হবে। প্রদর্শনী এখন শুধু ইতিহাস নয়, বরং জীবন্ত এক স্মরণ, সাহস, আত্মত্যাগ আর অমর চেতনার প্রতীক। শাশ্বতী সরকার, নাগরিক। রাশিয়ার পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 7.4। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা USGS জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে প্রায় 39.5 কিলোমিটার গভীরে। শনিবার ভোরে ভূমিকম্পের তীব্রতায় কেঁপে ওঠে পুরো কামচাটকা অঞ্চল। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও অজানা। তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দল। এ ঘটনার পর সুনামি ঝুঁকির বিষয়েও সতর্কতার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পৃথক 2টি নৌকাডুবিতে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোয় 193 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছেন অনেকেই। ইকুয়েটর প্রদেশে দুদিনে 150 কিলোমিটার দূরত্বে নৌকাডুবিগুলো হয়েছে। বৃহস্পতিবার লুকোলেলা অঞ্চলের 500 যাত্রী নিয়ে একটি নৌকায় আগুন লাগে। পরে সেটি উল্টে মারা যান 107 জন। এদিকে বুধবার বাসানকুসু অঞ্চলে একটি মোটর চালিত নৌকা ডুবে 86 জন মারা যান, যার বেশিরভাগই শিক্ষার্থী ছিলেন। অতিরিক্ত যাত্রী এবং মালামাল বোঝাই এবং রাতের অন্ধকারকেই এর কারণ হিসেবে উল্লেখ করেছে দেশটির গণমাধ্যম। নাগরিক সারা বিশ্ব এখন এই পর্যন্তই। এরপর সন্ধ্যা 6টায় নাগরিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।